ট্রান্সপোর্টেশন সেক্টরটাই কিন্তু আনঅর্গানাইজড আমাদের বাংলাদেশে। তো এটাতে অনেকগুলো স্টেক হোল্ডার কিন্তু একসঙ্গে জড়িত, যেমন এখানে গাড়ির ওনার যারা তারা, তারপর হচ্ছে ড্রাইভার, তারপর হচ্ছে আমরা প্রত্যেকটা গাড়িতে একজন ফিমেল গাইড দিয়ে দিচ্ছি, তাদের কোয়ালিটি এনশিওর করতে হচ্ছে, ড্রাইভারগুলো প্রফেশনাল কিনা, কারণ আমরা জানি যে ড্রাইভারের বিহেভিয়ারগুলো কী, হ্যাঁ ওদের বিহেভিয়ারগুলো আসলে বাচ্চাদেরকে কোনোভাবে ইমপ্যাক্ট করতে ফেলছে কিনা। এরপরে 8টা বাচ্চা বা 10টা বাচ্চাকে পিক আপ করে স্কুলে নিয়ে যাওয়া পর্যন্ত প্রায় 2 থেকে আড়াই ঘন্টা, যেটা আসলে একটা বাচ্চার জন্য অনেক বেশি রানিং টাইম। হ্যাঁ, এই টাইমটা সে যদি জার্নিতেই থাকে, সে আসলে ক্লাসরুমে গিয়ে মনোযোগ দিয়ে পড়াতে মনোযোগ দেওয়াটা আসলে পসিবল না। হ্যাঁ, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেক্সপায়ার পডকাস্টের নতুন আরেকটি এপিসোডে। ধন্যবাদ মোহনা টিভি এবং এনভিএলটিএসকে আমাদের সঙ্গে থাকার জন্য। এই গরমে এনভিএলটিএস নিয়ে এসেছে অনেক আকর্ষণীয় কিছু ড্রপ শোল্ডার। আপনারা এগুলো চেক আউট করতে পারেন তাদের ওয়েবসাইটে, এবং টেক্সপায়ার প্রোমো কোডটি ব্যবহার করলে পেয়ে যাচ্ছেন 20% ডিসকাউন্ট। চলে যাচ্ছে আমরা আজকের অনুষ্ঠানের মেইন গেস্টের কাছে, মোহাম্মদ আব্দুর রশিদ ভাই ফ্রম পিপল স্কুল বাস। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ সহমতে ভালো আছি। ভাইয়া ছোট্ট করে যদি আপনার ইন্ট্রোটা একটু দিতেন। জি, আমার নাম মোহাম্মদ আব্দুর রশিদ সোহাগ, আমি ফাউন্ডার, সিইও অ্যান্ড চেয়ারম্যান পিপল স্কুল বাস লিমিটেড। আমরা অভিভাবকদের ভোগান্তি কমাতে এবং বাচ্চাদের নিরাপদ স্কুল যাত্রা নিশ্চিত করতে বাংলাদেশে প্রথমবারের মতো টেকনোলজি এবং অ্যাপ বেসড আমরা স্কুল বাস সার্ভিস নিয়ে এসেছি। আচ্ছা ভাইয়া, আপনাদের ব্যাপারে ইদানিং সোশ্যাল মিডিয়াতে খুব শুনতেছি এবং অনেক বেশি পপুলার আপনারা। এই পিপল স্কুল বাস, এই কনসেপ্টটা আপনার মাথায় আসে কীভাবে এবং এটা শুরু হয়েছে কীভাবে? আচ্ছা, এটা হচ্ছে আমার 2020 সালের একটা ঘটনার মধ্য দিয়েই এই যাত্রাটা শুরু। সেটা হচ্ছে 2020 সালে আমার বাচ্চা, আমি 1 ঘন্টার জন্য মিসিং পাই আর কি। আমার বাচ্চা স্কুল থেকে বাসায় যাওয়ার পথে সে পথ ভুলে অন্য একটা গলিতে ঢুকে যায়। তখন আমি বাচ্চার যখন স্কুলে ফোন দিই, স্কুল বললো যে আমরা তো প্রায় 15-20 মিনিট আগে ওকে আমাদের স্কুল থেকে ছেড়ে দিয়েছি। যখন বলছেন যে সকালে যে বাচ্চাকে একা যেতে দেওয়ার জন্য আমরা ছেড়ে দিয়েছি, তো বাচ্চা তো চলে গেছে 15-20 মিনিট আগে। তো বাসা থেকে যখন ফোন আসছে যে বাচ্চা বাসায় আসে নাই, তখন আমি বের হলাম, অফিস থেকে বের হয়ে তাড়াতাড়ি যখন গেলাম, যে আশেপাশে বেশ কিছু গলিতে আমি চার্জ করে দেখি যে আমার বাচ্চা একটা নির্দিষ্ট এরিয়াতে। ইন দ্য মিন টাইম একটা দোকানদারের কাছে আমার বাচ্চা গিয়ে বলে যে আমার আব্বুর নাম্বারে আমার ফোন দেন, আমি আমার বাসা হারিয়ে ফেলেছি। তখন ওই নাম্বার থেকে আমার ফোন আসে যে অমুক দোকানে আছে, আপনার বাচ্চা এসে নিয়ে যান। তখন আমি যখন বাচ্চাকে পাই, তখন চিন্তা করলাম যে স্কুলে আসলে স্কুল বাস সার্ভিসটা যদি থাকতো তাহলে আমার এই ঝামেলাটাই পড়তে হতো না, বা আমি আমার বাচ্চাকে 1 ঘন্টার জন্য মিস করতাম না। এরপর থেকে আমি চিন্তা করলাম যে এটা নিয়ে কাজ করা যায় কিনা। পরে আমার আর কাজ করা হয় না, আমি এজ ইউজুয়াল আমার অন্যান্য কাজ যেগুলো করতাম এগুলো করছিলাম। 2022-এর দিকে যখন আমার অফিস থেকে আমার বাসা থেকে অফিসে যাওয়ার পথে প্রায় 8টা স্কুল পড়ে। আমার বাসা হচ্ছে চকবাজার, আমার অফিস হচ্ছে আগ্রাবাদ। এই পথে যে 8টা স্কুল পড়ে, এই স্কুলগুলোতে যখনই আমি যাতায়াত করতাম, স্কুলগুলোর যে ছুটির সময় এবং শুরুর সময়ে যে যানজটটা আমি দেখতে পেতাম, বা অভিভাবকদের যে ভোগান্তিটা, যে বাচ্চাকে নিয়ে কোনোভাবে পাবলিক ট্রান্সপোর্টেশনে তুলে দিয়ে অভিভাবকরা কিন্তু গাড়ির বাইরেও কিন্তু নিজের রিস্ক নিয়ে ঝুলে, বা আমরা যদি বলি যে বাইরে একদম দাঁড়িয়ে যাতায়াত করতো। তো এগুলো যখনই দেখতাম তখন কানেক্ট করতাম যে আমার একটা প্রবলেম ছিল, অভিভাবকদের এই ধরনের প্রবলেম, তাহলে এটা কিছু করা যায় কিনা। তখনও কিন্তু আর তেমন কিছু আমি করতে পারি নাই। ফাইনালি একদিন একটা ছোট্ট দুর্ঘটনা, বলবো না, দুর্ঘটনাটা আমার কাছে অনেক বড়, কিন্তু অকারেন্সটা ছোট ছিল। সেটা হচ্ছে আমি যখন অফিসে যাচ্ছিলাম, আমি সিএনজিতে ছিলাম, একজন অভিভাবক তার ছোট মেয়েকে টেম্পো টাইপের কিছু সার্ভিস আছে, টেম্পোতে তুলে দিয়ে সে জাস্ট বাহিরে দাঁড়াবে। অর্থাৎ মানুষের এত ভিড় ছিল, রোদ ছিল, মানুষের এত ভিড় ছিল যে সে বাচ্চাকে কোনোভাবে তুলে দিয়ে সে বাহিরে ঝুলে যাবে, এই ধরনের একটা সে চিন্তাভাবনা করে বাইরে যখনই সে দাঁড়াতে যাবে, তখন আরও কয়েকজন পাবলিকের আপনার তাড়াহুড়ার মধ্যে সে ভালো করে পিক করতে পারে নাই, হুঁচট খেয়ে সে পড়ে তার মুখমণ্ডল মোটামুটি রক্তাক্ত হয়। এবং তার মেয়ে তখন, গাড়ি আসলে টান দিয়ে বেশি দূর যায়নি, তার মেয়ে গাড়ি থেকে যে চিৎকারটা দেখেছি আমি, তার কান্নাটা দেখেছি, সেটা আমাকে আর নিজেকে ঠিক থাকতে দেয় না যে এই ধরনের অকারেন্সগুলো তো প্রতিনিয়ত হয়, আমি হয়তো একটা দেখেছি। তখন আমি চিন্তা করলাম যে না, আমরা এটা নিয়ে কোনো একটা সলিউশন করার দরকার। আমার একটা ঘটনা ঘটছে, মাঝখানে আমি অনেকগুলো
ঘটনা দেখেছি যে অভিভাবকরা আসলে প্রতিনিয়ত যানজটের মধ্যে বাচ্চাদেরকে আসলে ভালোভাবে যাতায়াত করতে পারছে না। তখন আমি আমার কোফাউন্ডাররা মিলে আমরা সরাসরি প্রায় 500 অভিভাবকের সাথে কথা বলি, বিভিন্ন স্কুলের কথা বলে আমরা যে প্রবলেমগুলো নিয়ে কথা বলেছি দেখলাম অভিভাবকদের প্রবলেম আরও বেশি। তখন আমরা যে প্রবলেমগুলো পেলাম, যারা ওয়ার্কিং প্যারেন্টস বেসিক্যালি তারা আসলে বাচ্চাদেরকে স্কুলে আনা নেওয়াটা করতে পারে না। আবার যারা একজন প্যারেন্টস ওয়ার্কিং আরেকজন জাস্ট ফ্রি থাকে, মায়েরা বেশিরভাগ ফ্রি থাকে, তারা কি করে বাচ্চাকে 4 বার আসা নেওয়া করে, যে নিয়ে যায় আবার নিজে চলে আসে, আবার আনতে যায় আবার চলে আসে। 4 বারে কিন্তু তাদের হিউজ একটা অ্যামাউন্ট কস্ট হয়। আর যারা একবারে খরচ বাঁচানোর জন্য যে মায়েরা বাচ্চাকে স্কুলে নিয়ে যায় তারা কিন্তু ওয়েট করে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা, যে ওয়েটিংটা থাকে ওটার জন্য কিন্তু স্কুলে তেমন কোনো ওয়েটিং রুম থাকে না, সব স্কুলগুলোতে অ্যারেঞ্জমেন্ট করতে পারে না যেহেতু অনেক অভিভাবক থাকে। তো ওরা রোদ বৃষ্টিতে কিন্তু স্টিল বসে থাকে রাস্তার পাশে বা কোনোখানে, যেটা আসলেই খুব অমানবিক মনে হয়েছে আমার কাছে, এবং তারাও বলেছে যে এটা আমাদের অনেক কষ্ট হয়। হ্যাঁ, একবারের খরচ বাঁচানোর জন্য আমরা যে কষ্টটা করি, এটা একটা প্রবলেম পেলাম। আবার অনেকের আছে যে গাড়ি দিয়ে তারা পাঠায় তাদের বাচ্চাকে, তাদের যখন 2-3টা বাচ্চা হয়, একাধিক বাচ্চা হয়, তারা কিন্তু একটা গাড়ি দিয়ে মেনটেন করতে পারে না। তারাও বললো যে হ্যাঁ আমাদের এই প্রবলেমটা আমরা ফেস করি। তো এই ধরনের প্রবলেমগুলো যখন আমরা প্রতিনিয়ত পাই, আমরা চিন্তা করলাম যে আমরা একটা সলিউশন নিয়ে কাজ করি। আমরা মোটামুটি একটা সলিউশন নিয়ে অভিভাবকের সাথে আবার দ্বিতীয় দফায় আমরা কথা বলি যে এই সলিউশন আনতে যাচ্ছি, আপনারা এটাতে ইন্টারেস্টেড কিনা। তখন দেখলাম অনেক অভিভাবক বললো যে হ্যাঁ আমরা এই সার্ভিসটা চাই, আপনারা এটা শুরু করেন, আমরা আপনাদের সাথে যেতে চাই। দেন আমরা আমাদের সার্ভিসটা শুরু করি গত বছর 2023-এর ফেব্রুয়ারি মাস থেকে। আচ্ছা ভাইয়া, এত মানে বড় একটা উদ্যোগ, মানে এই সাহসটা করলেন কীভাবে যে এত কিছু ম্যানেজ করতে হবে, কত কিছু খেয়াল রাখতে হবে, কত মানে প্রায়োরিটিস দিতে হবে, জি, কত কিছু মানে কত প্রবলেমস ফাইন্ড আউট করে প্রতিটা জিনিস আলাদা আলাদা সলিউশনস দিতে হবে, প্রতিটা আলাদা সার্ভিস প্রোভাইড করতে হবে, পুরো জিনিসটা কিছু মানে ব্রেনে নিয়ে আপনি জিনিসটাকে মেনটেন করতেছেন কীভাবে? আচ্ছা, এখানে কিছু আপনি বুঝতে পেরেছেন বা ধরতে পেরেছেন, এটা সবাই জানার কথা। সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন সেক্টরটাই কিন্তু আনঅর্গানাইজড আমাদের বাংলাদেশে। তো এটাতে অনেকগুলো স্টেক হোল্ডার কিন্তু একসঙ্গে জড়িত। যেমন এখানে গাড়ির ওনার যারা, তারা, তারপর হচ্ছে ড্রাইভার, তারপর হচ্ছে আমরা প্রত্যেকটা গাড়িতে একজন ফিমেল গাইড দিয়ে দিচ্ছি, তাদের কোয়ালিটি এনশিওর করতে হচ্ছে, ড্রাইভারগুলো প্রফেশনাল কিনা, কারণ আমরা জানি যে ড্রাইভারের বিহেভিয়ারগুলো কী। হ্যাঁ, ওদের বিহেভিয়ারগুলো আসলে বাচ্চাদেরকে কোনোভাবে ইমপ্যাক্ট করতে ফেলছে কিনা এদিকেও নজর রাখতে হয়, অর্থাৎ প্রফেশনাল ড্রাইভার আমাদেরকে খুঁজে বের করতে হয়। দেন যেই গাড়িগুলো আমরা সার্ভিস দিব, গাড়িগুলো আসলে কতটুকু ফিটনেস আছে, হ্যাঁ এই বিষয়টা ইনশিওর করতে হয়। গাড়ির বাইরে দেখলে তো আসলে ফিটনেস সম্পর্কে বোঝা যায় না। তো এই যে বিষয়গুলো, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা 15 থেকে 20টা ফ্যামিলির বাচ্চাকে একসঙ্গে অ্যাকোমোডেট করতেছি, বা মাইক্রো বাসে হলে আমরা 12 জন বাচ্চাকে অ্যাকোমোডেট করছি। তো এই 12 জন বাচ্চার লাইবিলিটি কিন্তু আমাদের নিতে হচ্ছে। কোনো একটা ইনসিডেন্ট যদি হয়, সেটা কিন্তু আমাদের জন্য একটা অনেক বড় ব্যাড ইফেক্ট। হ্যাঁ, আমাদের জন্য ব্যাড ইফেক্টের চেয়ে বড় ব্যাড ইফেক্ট হচ্ছে যে একটা বাচ্চার কতটুকু সিকিউরিটি আমরা দিতে পারছি। সে তো আমাকে, তার প্যারেন্টসরা আমাদেরকে ট্রাস্ট করে আমাদেরকে একটা বাচ্চা আমাদের গাড়িতে দিবে, কিন্তু আমরা কতটুকু তাকে অ্যারেঞ্জ করতে পারতেছি। এই সব বিষয়গুলো অনেক বেশি টাফ ছিল শুরুতে। তো আমরা এগুলোর প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদাভাবে আমরা রিসার্চ করেছি যে কিভাবে করলে এই বিষয়টা খুবই সহজ হয়। ওই জন্যই আমরা প্রত্যেকটা গাড়িতে একজন ফিমেল গাইড, এবং তাকে আমরা ট্রেন আপ করাই স্পেশালি। দেন হ্যাঁ, ড্রাইভারগুলোকে আমরা এমনভাবে সর্ট আউট করি যে 15,000 টাকা যে ড্রাইভারের বেতন, আমরা সেই জায়গায় আমরা 20,000 টাকা বা 22,000 টাকা পর্যন্ত আমরা স্যালারি দিচ্ছি, জাস্ট একটু প্রফেশনাল এবং শিক্ষিত ড্রাইভারগুলোকে আমরা অ্যাসাইন করানোর জন্য। তো এই বিষয়গুলো আমরা প্রথম থেকেই কোয়ালিটি মেনটেন করার ব্যাপারে আমরা সবসময় সচেতন ছিলাম, এবং এখনো পর্যন্ত সেই কোয়ালিটিটাই আমরা দিয়ে যাচ্ছি। আচ্ছা ভাইয়া, আপনাদের সার্ভিসগুলোর ব্যাপারে যদি একটু বলতেন মানে ব্রিফলি। জি, আমরা যে সার্ভিসগুলো দিচ্ছি, আমরা হচ্ছে বেসিক্যালি ফার্স্ট স্টার্ট করছি জাস্ট মাইক্রোবাস দিয়ে, যাতে হোম থেকে আমরা স্কুলে ডোর টু ডোর সার্ভিসটা দিতে পারি। আমরা প্রত্যেকটা বাসার সামনে থেকে বাচ্চাকে পিক করে নিচ্ছি এবং সময় মতো স্কুলে ড্রপ করে দিচ্ছি। ইন দ্য মেইন টাইম অভিভাবকরা আমাদের অ্যাপসের থ্রুতে বাচ্চাকে ট্র্যাকিং করতে পারে, এবং যখনই আমরা পিক করি বাচ্চাকে বাসার সামনে থেকে, তখন অভিভাবক একটা SMS নোটিফিকেশন পায়, পুশ নোটিফিকেশন পায় আমাদের অ্যাপসের মাধ্যমে যে আপনার বাচ্চাকে আমরা গাড়িতে অনবোর্ড করেছি। যখন সে রানিংয়ে থাকে, তখন
ট্র্যাক করতে পারে যে বাচ্চার কী অবস্থা। এবং আমরা প্রত্যেকটা গাড়িতে একটা সিসিটিভি ক্যামেরা দিয়ে দিয়েছি, যাতে অভিভাবকরা, অনেক অভিভাবক আছে যে বাচ্চাকে একটু দেখতে চায় যে আমার বাচ্চা আমাকে ছাড়া যাবে বা আমার বাচ্চা গাড়িতে কী অবস্থায় আছে। আমরা তাদের জন্য ভিডিও ওয়েবক্যামের ব্যবস্থা করে রেখেছি, তারা চাইলে লাইভ তাদের বাচ্চাকে দেখতে পারে। যখন আমরা আবার ড্রপ করে দিচ্ছি তখনও সে একটা SMS নোটিফিকেশন বা পোস্ট নোটিফিকেশনের মাধ্যমে আশ্বস্ত হচ্ছে তার বাচ্চাকে আমরা স্কুলে ড্রপ করে দিয়েছি। হ্যাঁ, এই টোটাল প্রসিডিওরটা, এই জার্নিটাই অভিভাবকরা আশ্বস্ত থাকে যে একজন ফিমেল গাইড আছে সাথে, সে তার মোবাইলের মাধ্যমে বাচ্চাকে টোটালটা ট্র্যাক করতে পারছে। এভাবে আমরা সার্ভিসটা প্রোভাইড করছি। আচ্ছা ভাইয়া, কারেন্টলি তো অনেক মানে এটা অনেক আগে থেকে প্রচলিত যে স্কুল ভ্যান হচ্ছে বাচ্চাদেরকে আনা নেওয়া করে, ঠিক আছে, বাসা থেকে পিক আপ করে নিয়ে যায়, আবার বাসায় দিয়েও যায়। তো তাদের থেকে আপনারা কীভাবে ডিফারেন্সিয়েট করতেছেন? জি, আমরা স্কুল ভ্যানের প্রবলেমগুলো আমরা অভিভাবকদের কাছ থেকে নিয়েছি। স্কুল ভ্যানগুলো আসলে 2 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত রানওয়েতে থাকে। মানে একটা বাচ্চাকে, প্রথম যে বাচ্চাকে ওরা পিক আপ করে, এরপরে 8টা বাচ্চা বা 10টা বাচ্চাকে পিক আপ করে স্কুলে নিয়ে যাওয়া পর্যন্ত প্রায় 2 থেকে 2.5 ঘন্টা, যেটা আসলে একটা বাচ্চার জন্য অনেক বেশি রানিং টাইম। হ্যাঁ, এই টাইমটা সে যদি জার্নিতেই থাকে, সে আসলে ক্লাসরুমে গিয়ে মনোযোগ দিয়ে পড়াতে মনোযোগ দেওয়াটা আসলে পসিবল না। হ্যাঁ, এটা একটা প্রবলেম আমরা পেয়েছি যে অভিভাবকরা বলে যে আমাদের কোনো ওয়ে নাই বিদায় আমরা দিচ্ছি, কিন্তু আমার বাচ্চা আসলে স্কুলে যেতে যেতে বিধ্বস্ত হয়ে যায় বা সে খুবই বেশি টায়ার্ড হয়ে যায়, সে পড়ালেখায় মনোযোগ দিতে পারে না। এটা একটা প্রবলেম পেয়েছি। দ্বিতীয় হচ্ছে যে রোদ বৃষ্টিগুলোতে এই যে বাচ্চাগুলো একটা ছোট ভ্যানের মধ্যে এত বেশি কনজাস্টেড থাকে যে তারা আসলে যে কোনো সময় সিক হয়ে যেতে পারে। এটা এই স্বাস্থ্যটা মানে সিক হয়ে যাওয়ার যে বিষয়টা, সেটা অভিভাবকরা অনেকেই বলে যে আমার বাচ্চা আসলে এই গাড়িতে যাওয়া আসাতে অনেক সময় অনেক ধরনের প্রবলেম আমরা ফেস করি বা সিক হয়ে যায়। তো এই বিষয়টা তারা দেখে। আর বিষয় হচ্ছে সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট, যে গাড়িগুলোর যে সিকিউরিটি বা অ্যাক্সিডেন্ট, এটা আসলে থামানো যায় না, কারণ এগুলো হচ্ছে যে আপনার প্যাডেলিং গাড়ি, এগুলো অনেক লম্বা পথ দিয়ে যায় বা অনেক গাড়িগুলো তাদের সাথে অ্যাক্সিডেন্ট হওয়ার সময় কন্ট্রোল থাকে না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে যানজটে থাকার কারণে অনেক সময় অভিভাবকরা আসলে আশ্বস্ত হতে পারে না যে বাচ্চা এখন কোন জায়গায় আছে। ভ্যানওয়ালাকে ফোন দিয়ে যে আসলে কানেক্ট করবে তেমন না, সে তো আসলে রানিংয়ে থাকে। তো এই বিষয়গুলো ওনারা বললে যে আসলে আমরা খুবই প্রবলেমে আছি, কোনো অপশন নাই বিদায় আমরা ওখানে দিচ্ছি, যদি আপনারা আমাদেরকে আমাদের রুটগুলোতে সার্ভিস দেন তাহলে আমরা আপনাদেরকে বাচ্চা দেব। এই আমরা চাচ্ছি। দেখা যায় এখন বাংলাদেশের অনেক সুনামধন্য প্রতিষ্ঠান যেমন স্কুল কলেজেস, তারা যেটা করে যে নিজেদের হচ্ছে ট্রান্সপোর্টেশন বের করে, নিজেদের স্কুল বাস কলেজ বাস হচ্ছে তারা চালু করে। তাদের ক্ষেত্রে জিনিসটা হয় যে তাদের একটা ফিক্সড পিক আপ পয়েন্ট থাকে, গার্জিয়ান তার বাচ্চাকে ওই পিক আপ পয়েন্টে দিয়ে যায়, বাসটা তাকে গ্র্যাব করে নিয়ে যায়, দেন আবার হচ্ছে কলেজ বা স্কুল শেষে বাসায় এসে দিয়ে যায়। তো ওই সার্ভিসটা থেকে আপনাদের থেকে ডিফারেন্সিয়েট কিভাবে করতেছেন ওখান থেকে? আচ্ছা, সেটা হচ্ছে আমরাও সেম সার্ভিস দিচ্ছি, আমরা বাস দিয়ে সেম সার্ভিস দিচ্ছি, যে পিক আপ পয়েন্ট থেকে তুলে নিয়ে আমরা স্কুলের সামনে ড্রপ করে দিচ্ছি নির্দিষ্ট পিক আপ পয়েন্ট। সেটা আমরা হাই স্কুল লেভেলের বাচ্চাদের জন্য বাসগুলো বেসিক্যালি দিচ্ছি, কিন্তু প্রাইমারি স্কুল লেভেলে আমরা মাইক্রোবাসটাকে প্রেফার করছি এবং অভিভাবকরা সেটাই চায় যে আমার বাসার সামনে থেকে পিক করে নেবেন এবং স্কুলে ড্রপ করে দেবেন। তো যে প্রতিষ্ঠানগুলো অলরেডি এই ধরনের সার্ভিস দিচ্ছে, অনেক স্কুলে আমরা দেখেছি তাদের 2, 4, 5, 10টা এর বেশিও বাস থাকে। তো আমরা ওই স্কুলগুলোকে আমাদের টেকনোলজির আওতায় নিয়ে আসার জন্য আমরা পুশ করেছি এবং অনেক স্কুলগুলো আমাদের সাথে সেভাবে কোলাবোরেশনে যাচ্ছে। তারাও প্রবলেম ফেস করে, স্কুল প্রতিষ্ঠানগুলো যে প্রবলেম ফেস করে সেটা হচ্ছে যখন গাড়িগুলো বাচ্চাদেরকে নিয়ে বের হয়, তখন একটা বাসে যদি 30-40 জন বাচ্চা থাকে, ওখান থেকে 10 জন বা 20 জন অভিভাবককে ফোন দেয় যে আমার বাচ্চার বাস এখন কোথায়, তখন কিন্তু স্কুল বলতে পারে না, কারণ স্কুলও জানে না যে বাস এখন কোন জায়গায় আছে। এখন যদি ড্রাইভারকে ফোন দেওয়া হয়, সে তো রানিংয়ে থাকে, আসলে ড্রাইভারের সাথে ফোনে কথা বলাটা মানে রানিং অবস্থায় এটা উচিত না। হ্যাঁ, তো এই প্রবলেমটা প্রত্যেকটি স্কুলে পায়, অভিভাবকরা পায়। ওই স্কুল ভেহিকেলগুলো কিন্তু আমরা আমাদের টেকনোলজি আওতায় নিয়ে আসতেছি এবং সেই সুবিধাটা পেয়ে অনেক স্কুল আমাদের সাথে কোলাবোরেশন করছে অলরেডি। হ্যাঁ, ইভেন অনেক সময় এমন প্রবলেম হয় যে হ্যাঁ বাচ্চার যেমন স্কুল বাসগুলোতে যে বাচ্চা অনেক সময় ক্লাস শেষে স্কুল বাসটা হয়তো মিস করে, জাস্ট বিকজ হয়তো তার এক্সট্রা ক্লাসেস বা এরকম কিছু, বা ক্লাস পিক আপ পয়েন্টে যখন সে যাবে হয়তো যেতে দেরি করলে বাসটাকে রেখে চলে যায়, তো অনেক সময় সে মিস করে। তো আপনাদের এই যে সিস্টেমটা যেটা আপনি বললেন যে গার্জিয়ান ট্র্যাক করতে পারতেছে, সে জানতেছে যে আমার ছেলে বাসে উঠছে নাকি উঠে নাই, এই জিনিসটা তাদের ক্ষেত্রে খুব ভালো ভূমিকা পালন করবে আমি আশা করি। আচ্ছা ভাই, এখন টিল নাও এটা প্রোগ্রেসটা কিরকম?
এটা হচ্ছে আমরা গত বছর ফেব্রুয়ারি থেকে স্টার্ট করেছি চট্টগ্রাম থেকে, এবং চট্টগ্রামে পুরো বছরেই আমরা মোটামুটি 18টা মাইক্রোবাস দিয়ে আমরা প্রায় 400 থেকে 500 স্টুডেন্টকে আমরা এই সার্ভিসটা দিচ্ছি, মর্নিং শিফট ডে শিফট মিলিয়ে। এর মধ্যে আমরা হচ্ছে গভর্নমেন্টের একটা প্রজেক্ট আমাদের জেলা প্রশাসকের মাধ্যমে আমরা 10টা ডাবল ডাকার বিআরটিসি বাসগুলোতে প্রায় 1500 শিক্ষার্থীকে আমরা এনএফসি স্মার্ট কার্ড দিয়েছি, এবং এই স্মার্ট কার্ড জাস্ট গাড়িতে থাকা পাঞ্চিং মেশিনে সে পাঞ্চ করলেই সাথে সাথে অভিভাবকের কাছে একটা খুদে বার্তা বা এসএমএস নোটিফিকেশন যাচ্ছে। অভিভাবকরা সেটা থেকেই ট্র্যাক করতে পারছে, বা আমাদের ড্যাশবোর্ডে ঢুকে সে দেখতে পাচ্ছে লাইভ ক্যামেরাতে বাচ্চারা গাড়িতে কী অবস্থায় আছে এবং ট্র্যাকিং গাড়ি কোন অবস্থায় আছে। যখন বাচ্চা আবার ড্রপ আপ হচ্ছে তখন আবার গাড়ি কার্ড পাঞ্চ করছে, সে সময় অভিভাবক আশ্বস্ত হলো যে তার বাচ্চাকে আমরা ড্রপ আপ করছি এবং সে এসএমএসটাও সে অভিভাবক পাচ্ছে। তো এইভাবেই আমরা এই যে জেলা প্রশাসকের সাথে যে কাজটা করছি, এভাবে আমরা প্রত্যেকটি স্কুলের যে ভেহিকেলগুলো আছে সেগুলোকে আমরা আমাদের এই টেকনোলজি আওতায় নিয়ে আসার কাজ এখন চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। ওকে, তাহলে তো আমি আশা করি অবশ্যই আপনি গার্ডিয়ানদের থেকে খুব ভালো একটা রিভিউ পাইতেছেন। রাইট, আমাদের গার্ডিয়ানগুলো আমাদেরকে অনেক বেশি ভালো রিভিউ দিচ্ছে, এবং আমাদের সবচেয়ে তারা আপনাকে সবচেয়ে বেশি মেন্টাল সাপোর্টটা দিতেছে। জি, এবং আমাদের রিটেনশন রেটটা খুব মানে অবাক করার মতো, 95% কিন্তু আমাদের রিটেনশন রেট। একজন বাচ্চাকে আমরা যখন ফেব্রুয়ারিতে বা জানুয়ারিতে নিচ্ছি, তখন কিন্তু সেটা ডিসেম্বর পর্যন্ত সে আমাদের সাথে থাকছে। যদি স্কুল চেঞ্জ না করে পরের বছরও কিন্তু সে আমাদের সাথে আবার অনবোর্ড হচ্ছে। তো এই প্রসিডিওরটা আসলে অভিভাবকরা যদি আশ্বস্ত না হইতো বা সুবিধাটা না পেতো তাহলে কিন্তু থাকতো না, 2-3 মাস পরেই কিন্তু চলে যেত। তো আমাদের 95 থেকে 98 পর্যন্ত আমাদের যে রিটেনশন রেটটা, এটা আমাদেরকে আসলে আমাদের কোয়ালিটি সম্পর্কে আমাদেরকে এনশিওর করে যে আমরা কতটুকু কোয়ালিটি দিচ্ছি। আচ্ছা ভাই, আপনাদের প্রাইসিংটা আপনারা কিভাবে রেখেছেন? আমরা হচ্ছে প্রাইসিংটা আমাদের মাইক্রোবাসের জন্য রেখেছি 4500 চট্টগ্রামের জন্য, আর ঢাকার জন্য রেখেছি দুইটা সেগমেন্টে। একটা হচ্ছে 1 থেকে 5 কিলোমিটারের মধ্যে যদি কোনো বাচ্চার লোকেশন হয় তাহলে আমরা সেটা 5000 টাকা চার্জ করছি, আর যদি 5 কিলোমিটার থেকে অ্যাবভ হয় তাহলে আমরা 6500 করে এসি মাইক্রোবাস, একজন ফিমেল গাইড আর টোটাল টেকনোলজি সাপোর্ট দিয়ে আমরা একদম বাসার সামনে থেকে পিক করছি, স্কুলে ড্রপ করছি এবং স্কুল থেকে পিক করে বাসায় ড্রপ করছি। টোটাল মাইক্রোবাসের ফেয়ার হচ্ছে এটা। বাসের ক্ষেত্রে সেটা 3 থেকে শুরু হয়ে 3.5-4 এভাবে আমরা এসি বাস আবার নন এসি বাসের আমরা সার্ভিসটা প্রোভাইড করছি। তাহলে আপনাদের রিভিউ মতে যে গার্ডিয়ানদের কাছে এটা কতটা অ্যাফোর্ডেবল? আমরা যেটা দেখেছি যে গার্ডিয়ানরা যদি রিক্সা বা সিএনজি নিয়ে যারা যায় তাদের 8 থেকে 10,000 টাকা খরচ হয় মান্থলি। 20 থেকে 22 দিন স্কুল হয়, মানে পার ওয়ে যদি 100 টাকা করেও ধরি, 4 বার আসা যাওয়াতে প্রায় 400 করে প্রায় 8,000 টাকা যায়। হ্যাঁ, সিএনজি আসলে ঢাকা শহরে 100 টাকা কখনো সিএনজিতে মুভ করার ভাড়া নাই, 150 উপরে আমরা পাই। তো এটা 8 থেকে 12,000 আমরা ধরতে পারি কস্টটা, সেটা আমরা 5 থেকে 6,000-এর মধ্যে আমরা নিয়ে আসছি। এরপরে হচ্ছে আর যারা রিক্সায় করেও মুভ করে তাদেরও প্রায় 6 থেকে 8,000 টাকা যায়, এবং সেটা কিন্তু একজন সাথে যেতে হচ্ছে, যে অভিভাবক যাচ্ছে তার কিন্তু একটা টাইম ভ্যালু আছে। হ্যাঁ, সবচেয়ে মজার বিষয় হচ্ছে বাংলাদেশে 3 কোটি শিক্ষার্থী আছে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত। এর মধ্যে আমরা যেটা সার্ভে করে পেয়েছি, রিপোর্ট থেকে যেটা পেয়েছি, সেটা হচ্ছে প্রায় 75 লক্ষ অভিভাবক তাদের বাচ্চাদের এই নিরাপদ স্কুল যাত্রা নিয়ে ভোগান্তিতে আছে। এবং আরেকটা বিষয় আমরা এনশিওর করছি, ঢাকা শহরের 20 থেকে 25% যানজটের অন্যতম কারণ হচ্ছে প্রাইভেট ভেহিকেলগুলো, স্কুল গোয়িং প্রাইভেট ভেহিকেল। বাচ্চারা স্কুলে যখন যাচ্ছে সকালবেলা 8টা থেকে 10টার মধ্যে, এই টাইমটাতে যে যানজটটা ক্রিয়েট হয় সেটাই কিন্তু আমাদের ঢাকা শহরটাকে টোটাল ব্লক করে দেয়। আবার স্কুল ছুটি শেষে, এটা কিন্তু একটা রিপোর্টের কথা, গত বছর প্রায় বিভিন্ন পত্রিকায় এই রিপোর্টিংটা হয়েছে এবং সেটা আমরা দেখেছি, এবং সেটা নিয়ে আমরা কাজ করার জন্য আমরা উদ্বুদ্ধ করছি বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানগুলোর সাথে। যেমন গত বছর মেয়র আমাদের আতিকুল সাহেব, উনি কিন্তু একটা উদ্যোগ নিয়েছিলেন যে স্কুলগুলোর বাউন্ডারিতে 200 গজের মধ্যে কোনো প্রাইভেট ভেহিকেল যাইতে পারবে না, স্কুল বাস সার্ভিস প্রমোট করার জন্য ব্যবস্থা করেছিলেন। সেটা এখনও পর্যন্ত কিন্তু প্রসেসিংয়ে আছে। তো আমরাও চাই যে আমাদেরকেও মেয়র মহোদয় আমরা তার সাথে যোগাযোগ করতে চাই, এবং উনি যদি আমাদেরকে হেল্প করে স্কুলগুলো যদি আমরা অনবোর্ড করতে পারি, আমরা এই সার্ভিসটা খুব স্মুথলি দিতে পারবো। প্রত্যেকটি স্কুলের প্রত্যেকটা বাচ্চাকে আমরা নিরাপদ স্কুল যাত্রা আওতায় নিয়ে আসতে পারবো। দ্যাটস ভেরি নাইস ভাইয়া। এখন আপনাদের ফিউচার প্ল্যান কি? এটা মানে কতদূর আপনাদের যাওয়ার ইচ্ছা? আমাদের ফিউচার প্ল্যান সেটা হচ্ছে আমরা আসলে বাংলাদেশের প্রত্যেকটা বাচ্চাকে, স্কুল গোয়িং বাচ্চাকে আমরা আমাদের সার্ভিসের আওতায় আনতে যাচ্ছি। সেটা অনেকেই হয়তো বলতে পারে যে আমরা তো প্রাইসিংটা অনেক বেশি, আমরা সেটা এফোর্ড করতে পারবো কিনা। আমরা একদম লোয়ার প্রাইসে যারা
যাতায়াত করছে বর্তমানে, সেই অপশনগুলোকে পর্যন্ত আমরা কনভার্ট করে আমাদের সার্ভিসের আওতায় আনার জন্য আমরা টোটাল একটা প্ল্যান করেছি। আগামী 3 থেকে 5 বছরের মধ্যে আমাদের টার্গেট হচ্ছে বাংলাদেশের প্রায় 2 থেকে 3 লক্ষ স্টুডেন্টকে আমরা আমাদের সার্ভিসের আওতায় আনবো। ব্যাকস্টেজে কথা বলার সময় আপনি বলেছিলেন যে আপনারা কি ইভেন 250 টাকা 300 টাকা সার্ভিস প্রোভাইড করতেছেন। জি, যে আমাদের যে জেলা প্রশাসকের মাধ্যমে চট্টগ্রামে যে 10টা ডাবল ডেকার বাসে আমরা 1500 শিক্ষার্থীকে আমরা সার্ভিসটা দিচ্ছি, তাদের পার ওয়েতে জাস্ট 5 টাকা চার্জ করা হচ্ছে। সে স্কুলে যাওয়ার সময় 5 টাকা, আসার সময় 5 টাকা, অর্থাৎ পার ডে 10 টাকা করে, 20 দিন হলে 200 টাকা বা 210 টাকা এই খরচটা যাচ্ছে আর কি। এটা তো খুবই মানে ভালো উদ্যোগ। হ্যাঁ, এটাতে এটা খুবই গভর্নমেন্টের একটা কনভিনিয়েন্ট সাবসিডিয়ারি আছে গার্ডিয়ানদের জন্য এবং বাচ্চাদের জন্য, তা খুব জি। একদম সেফলি খুব কমফোর্টেবল ভাবে তারা স্কুলে বাসা থেকে স্কুলে যাতায়াত করতে পারতেছে এবং কোনো হ্যাসেল ছাড়া। ইভেন এই যে জার্নির পথটা দেখা যায় যে অনেক সময় বাচ্চারা এই জার্নি করতে করতে এক্সস্টেড হয়ে যায়, ক্লাস করার মানে ওই সেই যে মেন্টালিটি সেটা সে হারায় ফেলে। থাকে না। যে এতক্ষণ 2.5 ঘন্টা জার্নি করে আমি গেলাম বাসে, এতক্ষণই করে আর ইচ্ছে থাকে না যে ক্লাসটা ঠিকমতো করবো। প্রাইভেট পাবলিক গাড়িগুলো সম্পর্কে আমরা জানি যে পাবলিক গাড়িগুলোতে কত যানজট থাকে, কি অবস্থা। হ্যাঁ, এগুলোতে মানে একজন বাচ্চা আসলে রানওয়েতে থাকাটার অনেক বেশি তারা অ্যাডজাস্ট হয়ে যায়। এই প্রবলেমটাই আসলে অনেক বেশি আমাদেরকে হেল্প করছে, যে অভিভাবকদেরকে আমরা আশ্বস্ত করতে পারছি যে আমরা এই জায়গা থেকে আপনাদেরকে ভালো একটা সার্ভিস দিচ্ছি। আর যে বিআরটিসি বাসের কথা বলছি, এখানে কিন্তু অ্যামাউন্টটা কম রাখার অন্যতম কারণ হচ্ছে এই বিআরটিসি বাসগুলো কিন্তু প্রধানমন্ত্রীর গিফট করা বাস। হ্যাঁ, প্রধানমন্ত্রী গিফট করেছেন জেলা প্রশাসকের মাধ্যমে, চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে, এবং বর্তমান জেলা প্রশাসক যিনি আছেন ওনার উদ্যোগেই কিন্তু এটাকে স্মার্ট করা হয়েছে। যে আমরা যখন অ্যাপ্রোচ করেছি যে আমরা স্মার্ট স্কুল বাস নিয়ে কাজ করতে পারবো, উনি বললো যে হ্যাঁ, এটা নিয়ে আমরা কাজ করতে পারি। যৌথভাবে জেলা প্রশাসক মহোদয় আসলে এটাতে অনেক বেশি হেল্প করছে আমাদেরকে, এবং আমরা এই সার্ভিসটা দিতে পেরে প্রায় 1500 শিক্ষার্থী, আমরা আরও 1000 শিক্ষার্থীকে এই 10টা বাসের আওতায় আনতে যাচ্ছি। প্রায় 2500 শিক্ষার্থী কিন্তু এই সার্ভিসের আওতায় আসবে অনলি 200 থেকে 250 টাকার মান্থলি কস্টে। ভাইয়া ধন্যবাদ আপনাকে, আপনার জন্য অনেক অনেক শুভকামনা, এবং আমাদের আশা বাংলাদেশ সরকারের সহায়তায় আপনারা ইনশাল্লাহ খুব শীঘ্রই পুরো বাংলাদেশে ওভারঅল সব জায়গায় যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সব জায়গায় আপনারা একটু ভালো একটা পজিশন গ্র্যাব করতে পারবেন, এবং এই যে সহায়তা বা আপনাদের যে সাহায্যটা প্রকল্পটা সবার মাঝে হাতের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ আপনাকে মোহনা টিভিতে আসার জন্য। ধন্যবাদ মোহনা টিভি এবং NVLTS কে আমাদের সাথে থাকার জন্য। আশা করি দেখা হবে নতুন আরেকটি এপিসোডে। আসসালামু আলাইকুম।